আজকের সরকার তারা কি বোঝে? এই কথাটা খুব সহজ কথা। তারা কি বোঝে যে যদি আজকে আমাদের বিদেশে কর্মরত যে কোটি কোটি মানুষ রয়েছেন তাদের যদি নিরাপত্তা না থাকে, তাদের দেশে পরিবারবর্গের যদি নিরাপত্তা না থাকে, তাহলে এই সরকার নিজেরও নিরাপত্তা থাকবে। সরকার এটা বোঝে না। কারণ যদি বুঝতো তাহলে এই যে সমস্যাগুলো আপনারা এই কক্ষের এপাশে আপনারা লিখে রেখেছেন, এই সমস্যাগুলো সরকারকে দাবি জানাতে হতো না, সরকার স্বেচ্ছায় সেই সমস্যাগুলো সমাধান করে দিত। আজকে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সাশ্রয়, আমরা পত্রপত্রিকায় দেখি, আমার ভুল হলে সংশোধন করে দেবেন, যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের যে বৈদেশিক মুদ্রার আয় সেটা সম্ভবত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে কোনটা রয়েছে? আমাদের যে গার্মেন্টস থেকে যে বৈদেশিক মুদ্রার আয় সেটা প্রথম স্থানে রয়েছে, তাই তো নাকি? আমি বলছি যে এটা ভুল আছে এই জন্য যে এখানে কিছু হিসাবে শুভঙ্করের ফাঁকি আছে এবং সরকার এটা বোঝে না। দেখুন, গার্মেন্টস শিল্পে আমরা যে বৈদেশিক মুদ্রার আয় করি সেখানে শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে এই যে একটি, যারা এখানে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত তারা ভালো করে জানবেন, সেখানে একটা কথা আছে যে ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ আমরা যদি বছরে $25 বিলিয়ন গার্মেন্টস শিল্প থেকে আমরা আয় করি, তার পেছনে কিন্তু $15 বিলিয়ন আমরা আমদানি করে নিয়ে আসি। তার যে কাঁচা মাল, সে কাঁচা মাল আমরা বিদেশ থেকে আনি। কাজেই এখানে যদি আমরা নেট হিসাব করি তাহলে দেখবেন হয়তো এরকম হতে পারে যে আমরা আসলে বাস্তবে গার্মেন্টস শিল্প থেকে রফতানি থেকে আমদানির বিষয়টি বিয়োগ করে দিয়ে হয়তো $10 বিলিয়ন আমরা আমদানি করে আনছি। এই শুভঙ্করের ফাঁকিটা কিন্তু বুঝতে হবে। আমি কেন বলছি? আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আজকে বিদেশে যারা কাজ করছেন বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই প্রচণ্ড আর গরমের ভেতরে এই আবহাওয়ায় মধ্যপ্রাচ্যে মাত্র 5 দিন বা 1 সপ্তাহ আমাদের এখানে সেই গরম আমরা দেখেছি, আমরা সহ্য করতে পারি না, কাজকর্ম বন্ধ করে দিয়েছি। আর আমাদের যারা এক্সপেট্রিয়েট, যারা বিদেশে যারা অর্থ উপার্জন করে, একজন বোধহয় বলেছেন $16 বিলিয়ন বা যতই বিলিয়ন হোক তারা পাঠাচ্ছেন, তার পিছনে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি না। তারা যে টাকাটা পাঠাচ্ছেন পুরোটাই কিন্তু নেট। তার পিছনে কাঁচা মালটা কি আছে আমি বললে আপনাদের চোখের পানি বের হবে। তাদের এই উপার্জনের পেছনে যে কাঁচা মালটি রয়েছে সেটা তাদের গায়ের রক্ত, জল করা পানি। সেই কাঁচা মালের বিপরীতে তারা রেমিটেন্স পাঠান দেশে, এবং সেই রেমিটেন্স দিয়ে আজকে সরকার বাহাদুরি। যারা বিদেশে যান, আমরা হয়তো মাঝে মাঝে এয়ারপোর্টে যাই, আমরা দেখি শত শত মানুষ তারা বসে আছেন, কি একটা হয়রানি হতে। এটা হচ্ছে যাবার সময় এই কাগজ দাও, সেই কাগজ দাও, ক্লিয়ারেন্স নাই, মেডিকেল সার্টিফিকেট নাই, বলেছেন, আপনারাই বলেছেন একটু আগে, আইডি কার্ড নাই, সেখানে যেখানে যাচ্ছেন সেখানকার ভিসার মধ্যে ভুল আছে, কর্মক্ষেত্রে ঠিকানা নাই, মানে হয়রানির আর কোনো শেষ নেই। আর যারা ফিরে আসছেন সেগুলো তো খবরই হয়ে যায়, আমরা পত্রিকায় দেখি। নামার সঙ্গে সঙ্গে জোকের মতো ঘিরে ফেলে কিছু অসাধু ব্যক্তিরা, অধিকাংশই সরকারের সঙ্গে জড়িত, যারা এগুলো চেক করেন, নিয়ন্ত্রণ করেন, এটা করেন, সেটা করেন, এবং তাদের আত্মীয় পরিজন যাদের কেউ হয়তো 5 বছর, কেউ হয়তো 10 বছর দেখেননি, তাদের দেখার জন্য দেশে ফিরে এসেছিলেন, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে এই বিরূপ পরিস্থিতিতে তাদের মন ভেঙে যায়। আমি অনেকের মুখে বলতে শুনেছি, এত কষ্ট করে গিয়েছি বিদেশে, এত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি, সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠিয়েছি, সেটা তো সেই বৈদেশিক মুদ্রা তো আমার পরিবারের কাছে যায়নি, সেটা গেছে সরকারের বাংলাদেশ ব্যাংকের কোষাগারে। তার বিপরীতে কিছু টাকা আমার পরিবার পেয়েছে, এটা আমরা স্বীকার করি। এই পরিস্থিতিতে যখন দেশে আসার পরে এই হয়রানি তারা দেখেন, মানে চোখের জল চলে আসে। এগুলো অধিকত ব্যাখ্যা করার দরকার নেই, দুঃখের সঙ্গে বলতে হয় যে কথাটি আমি প্রথমে বলেছি, সরকার বুঝতে পারছেন না, তাদের যদি আমরা আজকে নিরাপত্তা দিতে না পারি, এই সরকারের কোনো নিরাপত্তা থাকবে না, এবং এই দেশের অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়বে, টোটাল কোলাপস হবে।
যদি আজকে এই এক্সপেট্রিয়েট কমিউনিটির যে রেমিটেন্স, সেই রেমিটেন্স প্রবাহ যদি আপনারা বন্ধ করে দেন, এই সরকার 7 দিনের ভিতরে মুক্তি দেবে। একজনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেই পাসপোর্টটি রিনিউ করতে হবে। যে এম্বাসিতে গেলে, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা না হলেও আমি যাদেরকে চিনি তাদের অভিজ্ঞতা থেকে বলছি, এম্বাসির গেট দিয়ে অনেকে ভিতরে ঢুকতে পারে না, বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, অথচ তাদের অর্থে সেই এম্বাসির কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অ্যাম্বাসেডর সাহেবরা ভুলে যায়। এই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা। আসলে দরিদ্র মানুষের যে অর্থনীতির অধিকার, সেটা বঞ্চিত করেছে আজকের এই